216 রানে নিউজিল্যান্ডের 5 উইকেট, 204 রানে লিড এখন কিউইদের হাতে আছে। 12 রানের লিড ফার্স্ট ইনিংস শেষে বাংলাদেশ নিয়েছিল। প্রথম 2 দিন শেষে আমরা আলোচনায় বাংলাদেশ বা নিউজিল্যান্ড কাউকেই খুব একটা এগিয়ে বা পিছিয়ে রাখতে পারিনি। আজকে নিউজিল্যান্ডকে একটু হলেও আপনার এগিয়ে রাখতে হবে। ইটস বিকজ লিডটা, টার্গেটটা নিউজিল্যান্ড বাংলাদেশকে ইতিমধ্যেই 200-র উপরে নিয়ে গেছে এবং হাতে তাদের 5টা উইকেট আছে। আমরা নিক কেলির সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে তারা জিততে চান। তারা বাংলাদেশকে আগামীকাল প্রথম সেশনে দ্রুত ব্যাটিং করে এমন একটা স্কোর ছুড়ে দিতে চান যেটাতে বাংলাদেশ চ্যালেঞ্জ ফিল করবে এবং বাংলাদেশের 10টা উইকেট নেওয়ার সময় তাদের হাতে থাকে। এখন তো বলা যায় যে নিউজিল্যান্ড এগিয়ে আছে। অ্যাবসলিউটলি নিউজিল্যান্ড এগিয়ে, এবং নিউজিল্যান্ড এই আজকের দিনটা যেই জায়গা থেকে শেষ করেছে নিঃসন্দেহে তারা ম্যাচ জিততে চাইবে এই জায়গা থেকে। আমার মনে হয় না তারা ড্রয়ের জন্য খেলতে চাইবে। আপনি যেটা বলছিলেন যে নিক কেলি বলেছেন, কালকে সকালে এসে আমার কাছে মনে হয় যে তারা দুজন সেট ব্যাটার আছেন এবং দুজনেই চার্জ করে খেলবেন। দুজনে আপনি যেটা বলছিলেন যে যদি দুজনে প্রথম 1 ঘন্টা ব্যাটিং করে 70-80 রানের মতো রান অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে টার্গেটটা 270-280 হয়। তখন কিন্তু হয়তোবা বাংলাদেশের জন্য 60-70 ওভার তারা ছেড়ে দিবেন। 70 ওভারে আপনি টেস্ট ক্রিকেটে হয়তোবা 280 চেস করার সাহস দেখাতে পারবেন না 4th ডেতে গিয়ে, এবং নিউজিল্যান্ডের বোলারদের সামনে সুযোগ থাকবে যে বাংলাদেশকে অল আউট করে দেয়। এখানে বিষয়টা হচ্ছে যে আমরা এই 3 দিনে কোনোদিনই 90 ওভারে খেলা দেখিনি। আগামীকাল বৃষ্টির পূর্বাভাস নাই, আজকে সারাদিনে বৃষ্টি হয়নি, ব্যাড লাইটের কারণে কিছুক্ষণ আগে খেলা শেষ হয়েছে। তো আগামীকাল যদি অন্তত 90 ওভারে খেলা হয়, প্রথম 20টা ওভার যদি নিউজিল্যান্ড ব্যাটিং করে, যেটা রাহুল বলছিল 70-80 রান যদি তারা যোগ করে, সেক্ষেত্রে টার্গেটটা 270-80-র কাছাকাছি যাবে এবং নিউজিল্যান্ড হাতে 70 ওভার পাবে, যেটা এই উইকেটে মনে হচ্ছে যথেষ্ট। আজকের কথায় যদি আসি, নিক কেলি 117 রানের একটা ইনিংস খেলেছেন। স্ট্র্যাটেজিটা ছিল তার শুরুর দিকে অ্যাটাক করা। বাংলাদেশ যখন অ্যাটাক করেছে, কেলি অ্যাটাকিং ব্যাটিং করেছেন এবং ওই অ্যাটাকিং ব্যাটিংয়ের কারণে সোহান ফিল্ডিংটাকে স্প্রেড করে দিতে বাধ্য হয়েছেন। বাংলাদেশ যখন আবার একটু ডিফেন্সিভ মুডে গেছেন, তখন কিন্তু কেলি বা কার্টাররা অ্যাটাকিং ক্রিকেটটা খেলেনি, তখন তারা সিঙ্গেলস ডাবলসে ভর করে খেলেছেন। তো ওই যে দাবার চাল ছিল, সেই জায়গায় কিন্তু নিউজিল্যান্ড বাংলাদেশকে অনেকখানি পেছনে ঠেলে দিয়েছে। কার্টার তিনি যদি ইনজুরিতে না পড়তেন, মাঠে প্যাভিলিয়নে ফেরত না যেতেন, সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো এই পজিশনেও থাকতো না। হাসান মুরাদকে ক্রেডিটটা দিতে হবে যে 3টা উইকেট তিনি নিয়েছেন, 5টা উইকেট গেছে। এখনো কি আসলে ম্যাচে ফেরার সম্ভাবনা বাংলাদেশের আছে কিনা? আগামীকালকে 20-30 রান বা 50 রানের মধ্যে নিউজিল্যান্ডকে অল আউট করা যায়। এবং এই অ্যাটাক করতে না পারার আমার কাছে মনে হয় যে মূল কারণ যে বাংলাদেশের বোলাররা সেই সাপোর্টটা পুরোপুরি দিতে পারেননি, এবং সেই সাপোর্টটা যদি দিতে পারতেন, স্পেশালি স্পিনারদের কথা বলবো, দুজন স্পিনার আজকে ভালো বোলিং করার কথা আজকে 3rd ডে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ড আজকে এই অবস্থায় থাকতো না, এতখানি এগিয়ে যেতে পারতো না। সেক্ষেত্রে বাংলাদেশ আরো বেটার পজিশনে থেকে আরো একটু কম রানে নিউজিল্যান্ডকে ইভেন অল আউট করার সুযোগও ছিল। সোহানকে যে ফিল্ডিং সেটআপটা স্প্রেড করতে হয়েছে, সে কারণ বোলাররা তাকে সেই সাপোর্টটা দিতে পারছিলেন না। এনিথিং টু প্লে ফর, স্টিল একদিন বাকি আছে, যে কোনো কিছু সম্ভব। 3টা রেজাল্টই এখনো সম্ভব, তবে নিউজিল্যান্ড খানিকটা হলেও এগিয়ে আছে। বাংলাদেশ যদি দেখে কোনো জায়গায় যে তারা পিছিয়ে যাচ্ছে, তারা কিন্তু ড্রর জন্য খেলতে পারে, কারণ এটাই প্রথম ম্যাচ। পরের ম্যাচেও কিন্তু আসলে সিরিজের ফয়সালাটা হতে পারে। নাবিল কাসার সাথে ছিলেন রাহুল রয়, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.